ট্রাম্প কথা বলেন কিন্তু অনেক বুঝে সুঝে। আমেরিকা যে হেরে গেছে এই নির্মম সত্য সহ্য করার মতন ক্ষমতা ট্রাম্পের নেই। আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন সে দেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। তা তিনি যদি এরকমভাবে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান তাহলে অন্যরা কি করবে? আমেরিকার অর্থনীতিতে ইতিমধ্যে ব্যাপক চাপ পড়েছে। মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নেমে কি বলছেন? আমেরিকানদেরকে বেশি দামে তেল কেনার জন্য প্রস্তুত থাকতে হবে। গ্রিনল্যান্ড, পানামা খাল, কানাডা, হরমুজ প্রণালী নানা কিছু দখলের হুমকি দিয়ে ট্রাম্প বরাবরই আলোচনায়। নতুন করে আবার সে হরমুজ প্রণালী দখলের হুমকি দিয়েছেন এবং বলেছেন আমেরিকার একটি অঙ্গরাজ্য করবেন। ট্রাম্পের এই যে দখল কিংবা নিজের করে নেওয়ার যে চর্চা, সেই চর্চা আসলে কতটুকু হচ্ছে কিংবা কতটুকু হয় সেটি নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। কেমন আছেন? ট্রাম্প আবারও দখলের হুমকি নিয়ে আলোচনায়, এবার সে হরমুজ প্রণালী দখল করে নিতে চায়। কি করবেন ট্রাম্প? দেখুন, প্রথম জিনিস হচ্ছে যে ট্রাম্পকে ধন্যবাদ জানানো উচিত যে তিনি আগে পুরো ইরানকে দখল করতে চেয়েছিলেন, জায়গাটা সীমিত করে ফেলেছেন। সেই জায়গা থেকে তিনি কিছুটা নিজেকে সীমিত করেছেন যে হরমুজ প্রণালী এবং ওর আশপাশের যে ছোট ছোট দ্বীপ, যে খার্গ আইল্যান্ড, আরও যে আইল্যান্ডগুলো আছে সেইগুলোর দিকে এখন তার দৃষ্টি নিবদ্ধ। তো ট্রাম্প আসলে খুব কি বলবো, খামখেয়ালি একজন বলে বলা হয়, খামখেয়ালি একজন রাষ্ট্রনেতা বা রাষ্ট্রপতি যদি বলি যে তিনি একজন খামখেয়ালি প্রেসিডেন্ট, তো সেটাও ঠিক হবে না। ট্রাম্প কথা বলেন কিন্তু অনেক বুঝে সুঝে। আচ্ছা। এবং ট্রাম্পের যে কথাবার্তা, তার মধ্যে কিন্তু একটা যে আমেরিকান সাম্রাজ্যবাদী মনোভাবের এক ধরনের বহিঃপ্রকাশ কিন্তু খুব স্পষ্ট। প্রথম কথা, তিনি নিজ দেশে কি করলেন? নিজ দেশে তিনি হোয়াইট সুপ্রিমেসি চালু করার তার দল যে মেক আমেরিকা গ্রেট এগেইন, তার যে থিওরি বা তার যে স্লোগান, সেই নির্বাচনী স্লোগান, সেই মাগা স্লোগানের মূল ইয়েই হলো যে আমেরিকা শুধুমাত্র হোয়াইটদের, এবং হোয়াইটরাই এই আমেরিকাকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে আসছে, এবং আবারও সেই হোয়াইটরাই এই আমেরিকাকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাবে। কিন্তু এই আমেরিকান হোয়াইটরা কিভাবে শ্রেষ্ঠ হয়েছে, কিভাবে আমেরিকান আদি অধিবাসীদের তাদেরকে মেরে, তাদেরকে নিশ্চিহ্ন করে কিভাবে, সেই ইতিহাস কিন্তু তারা বলেন না। সেই ইতিহাস যারা বলার চেষ্টা করে তাদেরকে তারা একেবারে সিলেবাস থেকে তাদেরকে যতভাবে হেনস্থা করা ততভাবে করছেন। তার মধ্যে একটা বড় উদাহরণ হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটিতে যখন এইসব বিষয় পড়ানো হয় তখন বলেন যে আমেরিকার বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে, আমেরিকার করা হচ্ছে। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা একটা পরাশক্তি। সোভিয়েত ইউনিয়ন ছিল, তার পাল্টা আমেরিকা একটা পরাশক্তি, এবং সোভিয়েত ইউনিয়নের পাল্টা পরাশক্তির যে নেতৃত্ব, ইউরোপ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় ধ্বংসপ্রায়, তাদের কোনো দিক থেকে উঠে দাঁড়ানোর উপায় নেই। সেই সময় আমেরিকাই ছিল কিন্তু তাদের নেতৃত্বে। এই আমেরিকা, আমরা সবসময় আগে শুনেছি যে আমেরিকা একটা সাম্রাজ্যবাদ। আমেরিকার কিন্তু কোনো সাম্রাজ্য ছিল না, সাম্রাজ্যবাদী শক্তি হলো। সে একমাত্র ফিলিপাইন ছাড়া আর কোনো দেশ কিন্তু দখল করতে পারেনি, বা যুদ্ধে এইভাবে তার দখলে কোনো কিছু ছিল না। কিন্তু দেখেন, এত বছর পর, সেই 1945 সালের পরে প্রায় 81-82 বছর চলে গেছে। এই 81-82 বছর পরে এসে কি তিনি ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে ঘোষণা দিলেন যে আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তারপর তো অন্যান্য ইয়েগুলো আপনি বললেন। এরপরে এখন ইরানের ক্ষেত্রে তিনি হরমুজ প্রণালীকে বলছেন যে হরমুজ যেহেতু তিনি মুক্ত করতে পারছেন না, তিনি ইরানের সঙ্গে পেরে উঠছেন না, ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা যে হেরে গেছে এই নির্মম সত্য সহ্য করার মতন ক্ষমতা ট্রাম্পের নেই। তিনি একটা মুখ বাঁচানোর উপায় বা পন্থা খুঁজছেন। সেই পন্থার জন্য নানা ধরনের কথা বলছেন। তার মধ্যে একটি হচ্ছে হরমুজ প্রণালী দখল। যিনি ইরানের পুরো শাসন ব্যবস্থা উল্টে দিচ্ছিলেন, যিনি কয়েকদিনের মধ্যে ইরানের সব কিছু ধ্বংস করে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, তিনি এখন শুধু একটা ছোট্ট সামুদ্রিক পথ
সেই পদ দখলের মধ্যেই নিজেকে সীমিত করে ফেললেন। তাহলে বোঝা যায় যে একজন প্রেসিডেন্টের অসহায়ত্ব। এখানে আরও একটা উদাহরণ আপনাকে দেয়া যেতে পারে, সেটা হলো যে তুরস্কের আঙ্কারায় যে ন্যাটো সম্মেলন হলো, সেই ন্যাটো সম্মেলনে হঠাৎ করে ইসরায়েলের পক্ষ থেকে আমেরিকার গোয়েন্দা বিভাগ বা সিক্রেট সার্ভিসকে বলা হলো যে ট্রাম্পের যে প্লেনে যাবেন বা যে পথ দিয়ে যাবেন সেখানে ট্রাম্পের উপর তার প্রাণের জীবনের উপর হুমকি আছে, তার উপর হামলা হতে পারে। এই হামলার পরে সত্যতা যাচাই বাছাই করার আগেই কিন্তু আমেরিকান সিক্রেট সার্ভিস অনেকগুলো ব্যবস্থা নিল। তার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্লেনে ছিলেন সেখান থেকে নামিয়ে তাকে অন্য একটি প্লেনে করে ইংল্যান্ডে পাঠানো হলো, ইউকেতে পাঠানো হলো। সেখান থেকে আবার তিনি তার পুরানো এয়ারফোর্স ওয়ানে তিনি গেলেন। তো একজন প্রেসিডেন্ট যিনি ওই যে প্লেন থেকে তাকে নামিয়ে নিয়ে আসা হয়েছিল ওই প্লেনে কিন্তু মার্কো রুবিও সহ এই হোয়াইট হাউস যারা কাভার করেন সেই সাংবাদিকরা সহ অনেক আমেরিকান কর্মকর্তাও কিন্তু ছিলেন। কিন্তু তিনি কাউকে পরোয়া না করে তাদের প্রাণের প্রশ্ন উঠেছে কিন্তু যে তাদের প্রাণের তাহলে কোনো মূল্য নেই, শুধু প্রেসিডেন্টের প্রাণের মূল্য আছে। আর আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন সে দেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। তা তিনি যদি এরকমভাবে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান তাহলে অন্যরা কি করবে? এই জাতীয় নানা প্রশ্ন উঠেছে। সুতরাং এমন একটি লোক হরমুজ দখল করবেন, মানে এটা অনেকটা দিবা স্বপ্নের মতো। এটা আপনার ট্রাম্প স্বপ্ন দেখতে ভালোবাসেন, নানা কথা বলেন, ফলে ট্রাম্পের এটাও তার অন্যান্য স্বপ্নের মতো স্বপ্ন। আপনি শুরুতে বলছিলেন যে মানে পুরো ইরান থেকে ট্রাম্প এখন হরমুজ প্রণালীতে ঠেকেছে। এখন আমরা তো এটাও জানি যে আসলে হরমুজ প্রণালী ইরানের লাইফলাইন বলা হয়। সেই জায়গাটায় ট্রাম্প কি এই কৌশলে আগাচ্ছেন কিনা যে আমি পুরো ইরানকে আটকাতে পারছি না তো কি হচ্ছে, শুধু হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে নেই, বিষয়টা কি এমন হয় কিনা? হরমুজ প্রণালী এমন একটি জায়গায় অবস্থিত এবং এমনভাবে মানে এক পাশে ইরান এক পাশে ওমান, এরকমভাবে এই হরমুজ প্রণালী যদি দখল করা সম্ভব হতো তাহলে আমেরিকা এতদিনে করে ফেলতো অবশ্য, এবং এতদিনের মধ্যে মানে দখল না করলেও সেইটাকে চলাচলের জন্য মানে নিরাপদ চলাচলের জন্য যা করার করে ফেলতো। কিন্তু আমেরিকানরা বুঝেছে যে এই ধরনের কাজ করা মানে একটা আত্মঘাতী হবে। এমনি কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আমেরিকা বিপুল পরিমাণ তার সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র, তার ক্ষেপণাস্ত্র প্রতিরোধী যে ইনসেপ্টর যেগুলো, সেই জিনিস প্লাস গোলা বারুদ সব কিছুই কিন্তু হারিয়েছে এবং হারিয়ে কোনো লাভ করতে পারেনি। ফলে যদি হরমুজ তার পক্ষে দখল করে নিরাপদ করা সম্ভব হতো এতদিন করেই ফেলতো। এতদিন তার অপেক্ষা করার কথা না। তিনি যেভাবে অপেক্ষা করছেন সেটা তার এখনো পর্যন্ত তিনি একটি মুখ রক্ষার উপায় খুঁজছেন। এই মুখ রক্ষা যদি তিনি করতে পারেন তাহলে হয়তো তিনি এই যুদ্ধের অবসান দ্রুত। হরমুজ না হয় আমরা ধরে নিলাম ইরানের এখানে হেরে যে সে মুখ রক্ষার একটি কৌশল খুঁজছে। আমরা এর আগেও দেখেছি গ্রিনল্যান্ড, পানামা খাল, কানাডাকে আমেরিকার 51তম রাজ্য করা, এই রকম নানা রকম হুমকি ট্রাম্প দিয়েছেন। এগুলো কি আসলে শুধু আলোচনায় থাকার কৌশল? এটা তার আলোচনায় থাকার কৌশল না। তিনি প্রথমে যে তত্ত্বটা নিয়েছিলেন যে এই যে ন্যাটো জোট থেকে আমেরিকাকে আলাদা করে, আমেরিকা তো মানে ভৌগোলিকভাবে আমেরিকা সবচেয়ে সুবিধা ভোগ করে অন্যান্য দেশের তুলনায়, কারণ আমেরিকা এমন একটি ভূখণ্ড যেটা দুই দিকে দুটি বড় সাগর, একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত মহাসাগর। এই দুটো সাগর থাকার কারণে আমেরিকার প্রাকৃতিক সুরক্ষা অনেক বেশি, এবং আমেরিকার প্রতিবেশীরা কেউই এই ধরনের আক্রমণাত্মক কিছু না। সেই কারণে তিনি কিন্তু আমেরিকাকে আরও সুরক্ষিত করার জন্য তিনি আমেরিকার আশপাশে যেগুলো আছে সেগুলো তিনি দখল করতে চাইলেন। তিনি বললেন যে কানাডাকে তিনি 51তম অঙ্গরাজ্য করবেন, কানাডা যদি হয়ে যায়। এবং তিনি কোথায় বললেন তার ফ্লোরিডার যে বিখ্যাত বাসভবন, প্রাসাদ ভবন যে এলাকা, সেইখানে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের একটা বলে দিলেন। তিনি গ্রিনল্যান্ড দখলের কথা একাধিকবার, গ্রিনল্যান্ড যে আমেরিকার এবং গ্রিনল্যান্ড যে ডেনমার্কের কাছ থেকে নিতে হবে, এইটা তিনি একাধিকবার বলে মানে ন্যাটো এবং ডেনমার্ককে খুব ছোট করলেন। কিন্তু তিনি সেটা
পারেননি, তার দ্বারা সেটা হয়নি। পানামা খাল এর কথা বলেছেন, পানামা খাল পানামা খাল দখলে তার উদ্দেশ্য কি? চীনকে আটকানো। সেই চীনকে আটকানো তার দ্বারা পানামা খাল দখল করা তার পক্ষে সম্ভব হয়নি। তিনি তার যে নিরাপত্তা কৌশলের মূল হচ্ছে যে পশ্চিম গোলার্ধকে অর্থাৎ আমেরিকার ধারে পাশে যারা আছে তাদেরকে তিনি নিজের দখলে রাখবেন। দখলে মানে তারা এই দেশগুলো আমেরিকার কথায় উঠবে বসবে এইরকম অবস্থা। সেই দেশগুলো কারা? সেই দেশগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার যে দেশগুলো, যারা লাতিন আমেরিকাও আমরা বলি, যে লাতিন আমেরিকার দেশগুলো, এই দেশগুলো আমেরিকার মানে একেবারে কি বলবো, মানে তাবেদার সরকার বসে থাকবে এবং আমেরিকা যা বলবে সেইভাবেই। যেহেতু ভেনিজুয়েলার সরকার বেয়াড়াপনা করেছিল, সেই জন্য ভেনিজুয়েলার সরকারকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে তিনি একটি পুতুল সরকার বসিয়েছেন। সেটা কতদূর সফল হবে? আপনার পুরো লাতিন আমেরিকা জুড়ে কিন্তু একটা বিপ্লবী, এক ধরনের বিদ্রোহী মনোভাব কিন্তু পরিব্যাপ্ত, এবং সেখানে আমেরিকার বিরুদ্ধে সেসব দেশের লোক আমেরিকায় যেতে চায়, কিন্তু আমেরিকার শাসন মানতে চায় না। আপনার যদি ব্রাজিলে আপনি দেখেন, ব্রাজিলে যে লুলা সরকার, তারা আমেরিকার বিরুদ্ধে। আপনার কলম্বিয়া সরকার আমেরিকার বিরুদ্ধে। মেক্সিকো আমেরিকার নিকটতম প্রতিবেশী, এবং মেক্সিকোকে যতভাবে হেয় করা যায়, হেনস্থা করা যায়, সবগুলোই কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছেন। কিন্তু মেক্সিকো কিন্তু তার এই কথা মানে না, বা ট্রাম্পের কথায় কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তারা দেখাচ্ছে যে ট্রাম্প যদি কোনোভাবে এটা দখল করার বা যে করেন, তাহলে তার ফল ভালো হবে না। কিন্তু ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। তিনি সেই 1823 সালে আমেরিকার একজন প্রেসিডেন্ট জন মনরো, তিনি একটা থিওরি দিয়েছিলেন যে এই আমেরিকার আশপাশের যে দেশগুলো, যেগুলোর কথা বললাম, যে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার যে দেশগুলো, এই দেশগুলো থাকবে হচ্ছে আমেরিকার মানে প্রতিবেশী হিসাবে, শান্তশিষ্ট প্রতিবেশী, যারা আমেরিকার দেখতে ফোঁস-ফাঁস করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। কিন্তু সেই যুগটা ছিল আজ থেকে প্রায় 200 বছর আগে। 200 বছরের বেশি সময় ধরে তো আটলান্টিক প্রশান্ত মহাসাগর দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে। সুতরাং সেখানে যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের ধারাটা কিন্তু ট্রাম্প বোঝার চেষ্টা করেননি। তিনি ওই ইতিহাসটাতেই মনে করেছিলেন যে আমরা এই লাতিন আমেরিকার সবগুলো দেশকে আমেরিকার তাবেদার দেশ হিসাবে প্রতিষ্ঠা করব, এবং কি বলে কানাডাকে নিজের অঙ্গরাজ্যের মতো করব। যখনই কানাডাকে নিজের অঙ্গরাজ্যের কথা বলে উঠলেন, তখনই কিন্তু কানাডাবাসীর মধ্যে এক ধরনের জাতীয়তা বোধ জেগে উঠেছে, এবং কানাডার দোকান থেকে আমেরিকার পণ্য সরিয়ে ফেলা, তারপরে এরকম বহু ব্যবস্থা, এবং কানাডা কিন্তু তলে তলে অনেকগুলো ব্যবস্থা নিয়েছে, এবং চীনের সঙ্গে পর্যন্ত তারা সম্পর্ক মানে গভীরতর করছে। ফলে ট্রাম্পের এই যে কথাগুলো ছিল, এগুলো তার একান্ত একটা সাম্রাজ্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ, মানে দখলদারিত্ব। জোর করে, আমার জোর আছে, আমার শক্তি আছে, সুতরাং শক্তি প্রয়োগ করে আমি দখল করব, মারবো, ধরবো, যা করব। এটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প এই নীতি অনুসরণ করে যাচ্ছেন। কিন্তু ট্রাম্পের এইসব হুমকি যদি আমরা দেখি, যে এইসব হুমকিতে ট্রাম্পের যেমন নিজের আসলে অস্তিত্বের জায়গাটা সংকটে যাচ্ছে, পাশাপাশি আমেরিকারও তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমেরিকার জনগণ আসলে ট্রাম্পকে নিয়ে যতটা উদ্বিগ্ন, সেটা কি মানে আমরা ভবিষ্যতে এটা কি দেখবো, কোনো পরিবর্তন কি দেখতে পারবো? আমেরিকার জনগণ কিন্তু মানে ট্রাম্পের এই কানাডা দখল করবেন না, ওই গ্রিনল্যান্ড দখল করবেন কিংবা হরমুজ দখল করবেন, এটা নিয়ে কিন্তু আমেরিকার জনগণ চিন্তিত অত না। তার চেয়ে সে চিন্তিত হচ্ছে যে তার গাড়ির তেল $5 গ্যালনে কিনবে, নাকি সে $3 গ্যালনে, আগের যে দাম ছিল $3 প্রতি গ্যালন, সেইটাই কিনবে। সে যদি $3 পায় তাহলে সে খুশি, তার যদি পকেট থেকে $5 যায় তাহলে সে অখুশি। আচ্ছা, কারণ আমেরিকার অর্থনীতিতে ইতিমধ্যে ব্যাপক চাপ পড়েছে। এই যে আপনার বিভিন্ন দেশের উপর যে শুল্ক বসানো হলো, শুল্কটা কি? শুল্ক হচ্ছে যে ধরুন বাংলাদেশ থেকে কোনো পোশাক আমেরিকায় রপ্তানি হলো, রপ্তানির উপর শুল্ক বসানো হলো, তাহলে শুল্কটা দিতে হবে তো
যে আমদানি করছে, আমেরিকার যে প্রতিষ্ঠান আমদানি করছে তাকে। ফলে আচ্ছা। শুল্ক, যে চড়া শুল্কটা দিতে হলো, সেটা আলটিমেটলি গিয়ে ভোক্তার বা ক্রেতার ঘাড়ে গিয়ে চাপলো। ফলে একজন আমেরিকান যিনি হয়তো একটা $20, $25, $30 দিয়ে একটা প্যান্ট কিনতেন, একটা জামা কিনতেন, তাকে হয়তো ওই জায়গায় $50 দিতে হবে। সেটা তার ভালো লাগবে না, বা তার ভালো লাগেও নি। এবং আমেরিকার প্রতিটি জিনিসের দাম চড়া, যে কারণে আপনি দেখবেন যে এই ট্রাম্পের তো মধ্যবর্তী নির্বাচন নভেম্বরে আছেই, এবং তিনি সেই মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নেমে কি বলছেন, আমেরিকানদেরকে বেশি দামে তেল কেনার জন্য প্রস্তুত থাকতে হবে। এইটা কারোর ভালো লাগবে না। এইটা আমেরিকানদের যে এই জিনিসটা ভালো লাগবে না, তার একটা বড় প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে যে বিশেষ করে উনি যে দলের প্রতিনিধি, ট্রাম্প যে দলের প্রতিনিধিত্ব করেন, রিপাবলিকান, তাদের যে বিরোধী পক্ষ আপনার ডেমোক্র্যাট পার্টি, সেই ডেমোক্র্যাট পার্টির যে প্রাইমারি ইলেকশনগুলো হচ্ছে, সেই প্রাইমারি নির্বাচনে বিভিন্ন একটু বাম ধারার বা একটু সমাজবাদী সোশ্যালিস্ট ঘরানার প্রার্থীরা কিন্তু জিতে বেরিয়ে আসছেন। কারণ তারা ট্রাম্পের এই যে নীতি বা কিছুটা ডেমোক্র্যাটদেরও নীতি, এই নীতির বিকল্প এক ধরনের মানুষের কাছে পেশ করছেন, যে পেশ করার কারণে মানুষ কিন্তু তাদেরকে অন্তত ডেমোক্র্যাট প্রাইমারিতে তাদের নির্বাচিত করছেন। এবং এটা দেখে কিন্তু ডেমোক্র্যাটরা শুধু চিন্তিত না, ট্রাম্প সাহেব পর্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। এবং তিনি দেশটা যে ভবিষ্যতে কমিউনিস্টদের দখলে চলে যাবে এই প্রচার শুরু করেছেন। আমেরিকায় কিন্তু কমিউনিস্ট শব্দটা একটা গালির মতো, যে গালিটা সহজে লোক নিতে চায় না বা সহ্য করতে চায় না। তো তিনি সেই জিনিসই বলা শুরু করেছেন যে আমেরিকা আস্তে আস্তে কমিউনিস্টদের দখলে চলে যাচ্ছে। ফলে ট্রাম্পের যে নীতি, সেই নীতি তিনি বিদেশে যত বড় হম্বিতম্বি করুন, আপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে, যা ইতিমধ্যে আমেরিকার সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, সেটা নিয়ে আমেরিকার মানুষ সেই ক্ষয়ক্ষতির চিত্রটা পুরোপুরি দেখতে পাচ্ছে। এবং তার বিনিময়ে তারা কি পেল সেটাও কিন্তু বুঝতে পারছে, যে এক ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করার জন্য আমেরিকা আর কত মূল্য দিতে হবে। এই ইসরায়েলের বিপক্ষে কিন্তু আমেরিকা একটা তীব্র জনমত তৈরি হচ্ছে। এটা শুধুমাত্র যে মুসলমানরা করছে তা না, মুসলমানরা আমেরিকার কত শতাংশ, খুবই নগণ্য মাত্রায়। এইটা সামগ্রিকভাবে আমেরিকার জনগণের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে, যে বাইরের দেশের জন্য, সেটা ইসরায়েল হতে পারে, সেটা অন্য কোনো দেশ হতে পারে, এমনকি ইউরোপের জন্যও যদি থাকে, তাহলে কেন আমি আমার ট্যাক্স পেয়ারের অর্থ দিয়ে কেন আমি অন্যকে রক্ষা করতে যাব কেন? ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইটে।